সোহাগ তোরে হোস্ট বানিয়ে দিস। আচ্ছা আমরা শুরু করি। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কমনওয়েলথ পিরিয়ড শেষ করছিলাম। তো এই পিরিয়ডটা বোঝার জন্য কমনওয়েলথ পিরিয়ডের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, কি হয়েছিল সেটা জানা খুবই জরুরি। আমরা দেখছিলাম যে কমনওয়েলথ পিরিয়ডে 1649 সালে হচ্ছে রাজা ফার্স্ট চার্লসকে শিরশ্ছেদ করার মাধ্যমে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড শুরু হয়েছিল 1649 সালে। তো রাজা চার্লস ফার্স্টকে যখন হচ্ছে শিরশ্ছেদ করা হয়, তখন হচ্ছে রাজা চার্লসের যে ছেলেরা আছে, তোমার চার্লস টু, চার্লস দ্বিতীয়, সে হচ্ছে ফ্রান্সে নির্বাসন করা হয়। তো এরপরে হচ্ছে 1649 সাল থেকে 1660 সাল পর্যন্ত হচ্ছে কমনওয়েলথ পিরিয়ডে হচ্ছে শাসন করে। সেখানে হচ্ছে ছিল রিচার্ড ক্রমওয়েল। হ্যাঁ, তো রিচার্ড ক্রমওয়েল যখন শাসন করতে থাকে তখন হচ্ছে তার বয়সের শেষ দিকে, যখন সে মানে তার মৃত্যুর পূর্বে থেকেই হচ্ছে সবাই হচ্ছে যখন দেখতেছে যে রিচার্ড ক্রমওয়েলের শক্তি কমে যাচ্ছে, তখন হচ্ছে ওই রাজা দ্বিতীয় চার্লসকে হচ্ছে ইংল্যান্ডের মানুষ হচ্ছে আমন্ত্রণ জানায় যে সে যাতে আসে ইংল্যান্ডের ক্ষমতা দখল করে। তো যখন রিচার্ড ক্রমওয়েল মারা যায়, তখন হচ্ছে চার্লস দ্বিতীয় হচ্ছে এই ফ্রান্স থেকে হচ্ছে ইংল্যান্ডে আসে ক্ষমতা দখল করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আমরা গত ক্লাসে দেখছিলাম যে কমনওয়েলথ পিরিয়ডটা কিন্তু কাদের পিরিয়ড ছিল, ওটা হচ্ছে পিউরিটানদের ছিল। ওখানে মূলত পিউরিটানরা ছিল। হ্যাঁ, রাজতন্ত্রের অবসান ঘটিয়ে কিন্তু ওখানে প্রজাতন্ত্র চালু করা হয়েছিল। তো এতদিন ধরে কিন্তু ইংল্যান্ডে রাজতন্ত্র ছিল। তো একটা দেশে যখন রাজতন্ত্র থাকে তখন সেটার সাহিত্য, তারপরে হচ্ছে রাজনৈতিক অবস্থা সবকিছু তো একটা অন্যরকম হবে। হ্যাঁ, আর যদি প্রজাতন্ত্র হয় তাহলে হচ্ছে লিটারেচার, সাহিত্য সবকিছুই কিন্তু অন্যরকম হবে। তো এই কমনওয়েলথ পিরিয়ডে কিন্তু আমরা কমনওয়েলথ পিরিয়ডের আগেও দেখছিলাম 1642 সালে কিন্তু গ্লোব থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ক্যারোলাইন পিরিয়ডেও তেমন হচ্ছে কোনো ড্রামা ছিল না, তেমন উল্লেখযোগ্য কোনো ড্রামা ছিল না, কারণ 1642 সালে হচ্ছে গ্লোব থিয়েটার বন্ধ করে দিয়েছিল, যেটা হচ্ছে নাটক মঞ্চায়ন করা হয়। 1642 সালে ওটা বন্ধ করে দেওয়ার পরে তেমন কোনো উল্লেখযোগ্য নাটক হচ্ছে কেউ রচনা করেনি বা পাবলিশও হয়নি। তো এই যে 1642 সালে যখন হচ্ছে গ্লোব থিয়েটার বন্ধ করে দেয়, এই যখন রাজা চার্লস দ্বিতীয় যখন ক্ষমতায় আসে, তখন হচ্ছে সে এই গ্লোব থিয়েটারটা আবার চালু করে। হ্যাঁ, সে হচ্ছে এটা রিওপেন করে। তো আমরা রেস্টোরেশন পিরিয়ডে দেখি, এটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের যদি নামকরণটা যদি আমরা দেখি যে এটা রেস্টোরেশন পিরিয়ড কেন বলা হয়, আমরা আগের গুলাতে দেখছি হচ্ছে যে সবগুলাতেই হচ্ছে প্রায় রাজা বা রানীর নাম অনুসারে হয়েছে। আর কমনওয়েলথ পিরিয়ডটা হয়েছিল কারণ হচ্ছে এটাতে পার্লামেন্টারি শাসন করা হয়েছিল। তো রেজিস্ট্রেশন পিরিয়ডটা হচ্ছে এই যে দীর্ঘ 11 বছর হচ্ছে পার্লামেন্টারি শাসনের অবসানের পর আবার যে এই রাজতন্ত্রটাকে হচ্ছে পুনরায় উদ্ধার করছে, মানে রিস্টোর করছে, মোনার্চি সিস্টেমটাকে হচ্ছে আবার রিস্টোর করা হয়েছে, যার কারণে হচ্ছে এটাকে রেস্টোরেশন পিরিয়ড বলা হয়। মানে পুনরায় রাজতন্ত্রকে ফিরিয়ে আনা হয়েছে, রিস্টোর করা হয়েছে, এই জন্য এই পিরিয়ডটার নাম দেওয়া হয়েছে হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। তো এই পিরিয়ডটা মূলত হচ্ছে তোমার নিউক্লাসিক্যাল এজেরই একটা অংশ বলা যায়। মূলত রেস্টোরেশন পিরিয়ড থেকে হচ্ছে নিউ ক্লাসিক্যাল এইজের যে ট্রেন্ড গুলা সেগুলা শুরু হয়। তো যদিও হচ্ছে এখানে আমরা এই নিউ ক্লাসিক্যাল এজ যে তোমার ক্লাসিকদের, যে ক্লাসিক গ্রিক এবং ল্যাটিনদের হচ্ছে ফলো করতো, জন রাইডেন সহ আরো যারা যারা ছিল, কিন্তু অতটা কার্যকরী হয় নাই বলে এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজের চেয়ে একটু, মানে নিউ ক্লাসিক্যাল এজের বাইরে রাখা হয়েছে। আবার অনেক অনেক বইয়ে দেখা যায় যে এই নিউ রেস্টোরেশন পিরিয়ডটাকে হচ্ছে তোমার নিউ ক্লাসিক্যাল এজের মধ্যেই দেওয়া আছে। তো এই রেস্টোরেশন পিরিয়ডের সময় হচ্ছে যে ফিচার গুলা ছিল, এখানে হচ্ছে আবার হচ্ছে রয়্যালিস্টদের হয়, একটা রয়্যালিস্ট গঠন করা হয়, মানে রাজাকে সমর্থন করার জন্য। যেমন আমরা দেখছিলাম হচ্ছে যে কোন পিরিয়ডে দেখছিলাম, যারা হচ্ছে রাজাকে সাপোর্ট করতো তারা হচ্ছে রয়্যালিস্ট, আর যারা হচ্ছে রাজাকে সাপোর্ট করতো না বা ছিল তারা হচ্ছে রাউন্ড হেড ছিল। পার্লামেন্টকে যারা সাপোর্ট করতো তারা রাউন্ড হেড বলা হতো তাদেরকে। তো এই রাজা দ্বিতীয় চার্লস আসার পরে আবার হচ্ছে রয়্যালিস্টদের উত্থান ঘটে। তো রয়্যালিস্টদের গঠন হয়, এরপরে হচ্ছে দুইটা রাজনৈতিক দলের জন্ম হয়। তখন একটা হচ্ছে টরি আর টুই পার্টি, একটা পার্টি জন্ম হয়। তো দা টরি পার্টি হচ্ছে সাপোর্টার অফ কিং, তারা হচ্ছে রাজাকে সাপোর্ট করতো। টরি যে রাজনৈতিক দলটা সেটা রাজাকে সাপোর্ট করতো। আর হুইগরা ছিল হচ্ছে তোমার, তারা হচ্ছে সাধারণ জনগণের জন্য কাজ করতো, ফোর দা
কমন পিপল, ঠিক আছে, এই দুইটা রাজনৈতিক দলের জন্ম হয় তখন। তো এই রেজিস্ট্রেশন পিরিয়ডে মূলত ড্রামাটা একটু বেশি, ড্রামা আর পোয়েট্রি এগুলো একটু বেশি। তবে এখানে হচ্ছে নতুন এক ধরনের পেজ জন্ম হয়, সেটা হচ্ছে হিরোইক প্লে। এই তোমার নিউ ক্লাসিক্যাল, ক্লাসিক এবং নিউ ক্লাসিক্যাল দুইটার সমন্বয় হচ্ছে একটা প্লে জন্ম হয়, যেটা নাম দিয়েছে হচ্ছে হিরোইক প্লে। তো এখানে অনেকগুলো হিরোইক প্লে পাওয়া যাবে। তো এখন হচ্ছে যদি এগুলো ছিল আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড বা প্রাথমিক ইনফরমেশন রেজিস্ট্রেশন পিরিয়ড নিয়ে। তো এখন যদি আমরা হচ্ছে এর যে ফেমাস রাইটার আছে তাদের দিকে তাকাই, তো শুরুতেই আসবে হচ্ছে জন মিল্টন আর হচ্ছে জন রাইডেন। আমি জন মিল্টনের কথা কিন্তু বলছিলাম, জন মিল্টনের কথা বলার কারণ আমরা জন মিল্টন কিন্তু গত ক্লাসে আলোচনা করে ফেলছি। তো জন মিল্টনের যে তিনটা যে বড় মানে যেগুলোর কারণে তিনি হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, স্যামসাং অ্যাগনিস্ট, এগুলা কিন্তু রেজিস্ট্রেশন পিরিয়ডে পাবলিশ হয়েছে। হ্যাঁ, যার কারণে অনেক সময় তাকে হচ্ছে রেজিস্ট্রেশন পিরিয়ডের লেখক হিসেবে বা রাইটার হিসেবে, পোয়েট হিসেবে, ড্রামাটিস্ট হিসেবে ধরা হয়। তো আমরা যদিও হচ্ছে এটাকে আলোচনা করে ফেলছি, তো আজকে আর আলোচনা করবো না। তবে এখান থেকে যদি প্রশ্ন আসে যে প্যারাডাইস লস্ট ইজ ইপিক, এটা অবশ্যই হচ্ছে ইএস থেকে আসবে, কারণ এটা হচ্ছে প্যারাডাইস লস্ট হচ্ছে রেজিস্ট্রেশন পিরিয়ডে পাবলিশ হয়। তো যেহেতু মিল্টনকে আমরা আলোচনা করে ফেলছি, আজকে হচ্ছে আমরা জন রাইডেনকে আলোচনা করব, জন রাইডেনকে নিয়ে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সবাই নোট করবো, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে যারা একবারে ফেমাস, যেমন উইলিয়াম শেক্সপিয়র, বেন জনসন, চসার, আলেকজান্ডার পোপ, যারা হচ্ছে বেশি ফেমাস, ওদের জন্ম মৃত্যু সালটা কিন্তু আমি মুখস্থ করে বলতে পারি। জন রাইডেন হচ্ছে অনেক অনেক ফেমাস একজন, তো তার জন্ম মৃত্যু সালটা হচ্ছে মুখস্থ করে ফেলবা। তো জন রাইডেন, আচ্ছা দেখো, জন রাইডেন হচ্ছে জন্মগ্রহণ করছে 9 আগস্ট 1631 সালে, August 9, 1631. John Dryden was born August 9, 1631. August 9, 1631. মৃত্যুবরণ করেন হচ্ছে 12 মে 1700, 12 মে 1700। জি ভাইয়া। তো তিনি মূলত হচ্ছে একজন ইংলিশ প্লেরাইট, মানে ড্রামাটিস্ট এবং পয়েট ছিলেন এবং ক্রিটিকও ছিলেন। হ্যাঁ, প্লেরাইট, পয়েট এন্ড ক্রিটিক ছিলেন তিনি। তো তাকে বলা হয় হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে মক হিরোইক পয়েম গুলা, মক হিরোইক পয়েম হচ্ছে তোমার যে স্যাটাইর গুলা, মানে কাউকে হচ্ছে আক্রমণ করে হচ্ছে কোনো কবিতা লেখা, যেটা হচ্ছে মক হিরোইক পয়েট বলতে ইংলিশ লিটারেচারে মক হিরোইক পয়েট বলা হয় মূলত আলেকজান্ডার পোপকে। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম কিন্তু এই জন রাইডেনই কিন্তু এই মক হিরোইক পয়েম গুলা হচ্ছে লিখছিল। তো যদি জন রাইডেন আলেকজান্ডার পোপ না থাকে, যদি বলা হয় যে হু ইজ কল্ড হিরোইক পয়েট, তো সেখানে হচ্ছে জন রাইডেন হবে। আর যদি আলেকজান্ডার পোপ থাকে তাহলে আলেকজান্ডার পোপ হবে, ঠিক আছে। জি তো ভাইয়া। এই রেস্টোরেশন পিরিয়ডে হচ্ছে সবচেয়ে রিপ্রেজেন্টেটিভ পয়েট ছিল হচ্ছে এই জন রাইডেন। হ্যাঁ, তিনি হচ্ছে এই সব হোল পিরিয়ডটাকে হচ্ছে ডমিনেট করছে। আমরা জানি রেজিস্ট্রেশন পিরিয়ডটা শেষ হয়ে হচ্ছে 1700 সাল পর্যন্ত, আর জন রাইডেনও কিন্তু 1700 সালেই হচ্ছে মৃত্যুবরণ করছে। তো এই হোল এজটাতে, এই হোল পিরিয়ডটাতে কিন্তু সে ডমিনেট করছে, যার কারণে এই এজটাকে এজ অফ রাইডেনও বলা হয়। হ্যাঁ, রেজিস্ট্রেশন পিরিয়ড না দিয়ে এটাকে এজ অফ রাইডেন বলা প্রশ্ন বলা থাকতে পারে, ঠিক আছে। এখন যদি আমরা এই ড্রাইডেনের আরেকটা কথা, এই ড্রাইডেন হচ্ছে একজন তোমার রাজার একজন অন্ধভক্ত ছিল, আর সে হচ্ছে রাজার অনেক প্রশংসা করত। আরেকটা কথা যেটা আমি ভুলে গেছি, সে হচ্ছে ফার্স্ট ইংলিশ পয়েট লরেট, মানে সর্বপ্রথম রাজকবি হচ্ছে এই জন রাইডেন। চার্লস দ্বিতীয় যখন হচ্ছে ক্ষমতায় আসে তখন ভাইয়া হচ্ছে বেন যে জনসনও তো ছিল। হুম, বেন জনসনও তো পোয়েট লরিয়েট ছিল। বেন জনসন তো পয়েট ছিল না, বেন তবে জনসন তো কে একজন ড্রামাটিস্ট ছিল। আপনি বলছিলেন যে পোয়েট লরিয়েট ছিল, রাজকবি ছিল কে যেন? কবে? হ্যাঁ, আমি নোট করছিলাম ওটাতে। আচ্ছা, তুমি আপনি বলছেন। দেখে পরে সে জানেন। তো কমনওয়েলথ পিরিয়ডে ছিল, বেন জনসন হচ্ছে লরেট ছিল। হ্যাঁ হ্যাঁ। বেন জনসন তো পোয়েট না।
বেন জনসন হচ্ছে ভাইয়া ঠিক ড্রামাটিস্ট। আছে, উনি ড্রামাটিস্ট। হ্যাঁ, তাহলে ওটা কি কেটে দেবো ভাইয়া? আমি কি বলছিলাম? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমিও তো বইতে দেখছি বেন জনসন হচ্ছে লরেট ছিল কমনওয়েলথ পিরিয়ডে। আচ্ছা, আমি দেখি, আমি জানাবো পরে। কিন্তু ফার্স্ট ইংলিশ পোয়েট লরেট হচ্ছে তোমার এই জন ড্রাইডেন। চার্লস দ্বিতীয় জি যখন ভাইয়া ঠিক হচ্ছে আছে। চার্লস দ্বিতীয় যখন হচ্ছে সিংহাসনে আসে, রাজক্ষমতায় আসে, তখন হচ্ছে এই জন ড্রাইডেন হচ্ছে একজন তেল মাখা কবি ছিল। সে হচ্ছে রাজাকে অনেক তেল দিত, পান দিত, অনেক তোষামোদ করতো। হ্যাঁ, যার কারণে হচ্ছে তাকে হচ্ছে এই রাজকবি উপাধি দেওয়া হয়। তো যাই হোক, এখন হচ্ছে যদি আমরা তার যে প্লে গুলো আছে, সর্বপ্রথম যদি আমরা প্লে গুলো দেখি, তো প্লে গুলো সবাই নোট করো। জন রাইডেন কে নিয়ে হচ্ছে কিন্তু একটা আসতে পারে, যে ব্রড কোয়েশ্চেন আসতে পারে, যে রাইট এ নোট অন জন রাইডেন। জন রাইডেন কে নিয়ে নোটটা, যারা হচ্ছে ফেমাস, যেমন জন মিল্টন, জন রাইডেন, এদেরকে নিয়ে কিন্তু আসতে পারে। এখন এগুলা রেজিস্ট্রেশন পিরিয়ডটা কিন্তু আমরা অনেকে পাত্তা দেই না বা গুরুত্ব দেই না, যে এটা কোনো লেস ইম্পর্টেন্ট মনে হয়, কিন্তু আসলে এরকমটা না। এই জন রাইডেনের প্রথম, আচ্ছা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, যে 1642 সালে যখন থিয়েটার বন্ধ করে দেয়, তো রাজা দ্বিতীয় সে হচ্ছে আবার এটা চালু করে। তো চালু করার পরে হচ্ছে জন রাইডেন হচ্ছে, চালু করার সাথে সাথে জন রাইডেন হচ্ছে একটা যে ড্রামাটিস্টদের দলের সাথে হচ্ছে যুক্ত হয় ওই থিয়েটারে। হ্যাঁ, তো ওই থিয়েটারে যোগ হওয়ার পর থেকে হচ্ছে মূলত সে প্লে রচনা করতে থাকে। তো তার ফার্স্ট যে প্লেটা ছিল দ্য ওয়াইল্ড গ্যালেন্ট, তার ফার্স্ট এটা ছিল ওয়াইল্ড গ্যালেন্ট। আচ্ছা, আমি তাহলে এই কাহিনীগুলো পরে বলি, আগে হচ্ছে আমরা ওয়ার্ড গুলো জেনে নিই। দ্য ওয়াইল্ড গ্যালেন্ট, ওয়াইল্ড মানে বন্য, আর গ্যালেন্ট বানানো হচ্ছে GALLANT, দ্য ওয়াইল্ড গ্যালেন্ট। এটা হচ্ছে তার ফার্স্ট প্লে। জি ভাইয়া হয়েছে। লিখছো? তারপর হচ্ছে দ্য জি। ইন্ডিয়ান এম্পারর। দ্য ইন্ডিয়ান এম্পারর এটা হচ্ছে হিরোইক প্লে, এটা একটা হিরোইক প্লে। দ্য ইন্ডিয়ান এম্পারর এটা হচ্ছে একটা হিরোইক প্লে। হ্যাঁ ভাইয়া, এরপর? লিখছো? তারপর জি। হচ্ছে সিক্রেট লাভ। সিক্রেট লাভ এটা হচ্ছে একটা ট্রাজি কমেডি, মানে প্রবলেম প্লে বলতে পারো। ট্রাজি কমেডি মানে হচ্ছে কি, ট্রাজি কমেডি আমরা যেমন শেক্সপিয়ারের যে প্রবলেম প্লে গুলো আলোচনা করছি, এগুলো ট্র্যাজেডি কমেডি দুইটার সংমিশ্রণ, যেগুলো হচ্ছে কি, যে কারণে হচ্ছে আমরা সেগুলোকে প্রবলেম প্লে বলছি। প্রবলেম প্লে মানে হচ্ছে কিন্তু ট্র্যাজি কমেডি, ট্র্যাজি কমেডি কিন্তু তুমি প্রবলেম প্লে বলতে পারো। দ্য সিক্রেট লাভ হচ্ছে এটা 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 হচ্ছে একটা ট্র্যাজি কমেডি। জি ঠিক ভাইয়া, আছে, এরপর? সিক্রেট লাভ ট্র্যাজি কমেডি। লিখছো? জি ভাইয়া। তারপর হচ্ছে টিরান্নি ক্লাব। টিরান্নি ক্লাব, স্বৈরচারী ভালোবাসা। টিরান্নিক, টিরান্নিক বানানটা হচ্ছে TYRANNIC, টিরান্নিক। টিরান্নি ক্লাব, TYRANNIC, টিরান্নি ক্লাব। ভাইয়া পুরোটা স্পেলিং বলেন। টিরান্নি ক্লাব, TYRANNIC, টিরান্নিক। টিরান্নি থেকে টিরান্নিক, টিরান্নি মানে কি, স্বৈরাচারী। লিখছো? জি ভাইয়া। তারপর হচ্ছে দ্য কনকোয়েস্ট অফ গ্রানাডা। দ্য কনকোয়েস্ট অফ গ্রানাডা। দ্য কনকোয়েস্ট, কনকোয়েস্ট মানে কি? বিজয়। বিজয়। হ্যাঁ, বিজয় মানে গ্রানাডার বিজয়। দ্য কনকোয়েস্ট অফ এই গ্রানাডা, গ্রানাডা এই মানে হচ্ছে দুইটা কোনো জি। স্পেশালিটি নাই? যেমন প্রথমটা ছিল ফার্স্ট প্লে, এরপরটা হিরোইক প্লে, এরপরটা প্রবলেম প্লে, এগুলার কোনো তারপর এই ক্লাসিফিকেশন? গ্রানাডা এটাও হচ্ছে হিরোইক প্লে। দ্য কনকোয়েস্ট অফ গ্রানাডা এটা হিরোইক প্লে। জি ভাইয়া ঠিক আছে। তারপর হচ্ছে অরেঞ্জ জিপ। পরের প্লেটা হচ্ছে অরেঞ্জ জিপ। অরেঞ্জ বানানটা হচ্ছে তোমার AURENG, অরেঞ্জ। অরেঞ্জ দিয়ে তারপরে হাইফেন, তারপরে ZEBE, জিপ, অরেঞ্জ জিপ। লিখছো?
জি ভাইয়া, ভাইয়া এটা কি আওরঙ্গজেব সম্পর্কে লেখা মনে হয়? হতে পারে, আমি জানি না। হয়তো, কারণ স্পেলিংটা ওইরকমই। আমি জানি না আসলে, আমি এতটা করিনি, এটা তেমন ফেমাস না, যার কারণে আমি ওইদিকে যাইনি। জি ভাইয়া। অরেঞ্জিভ লিখছো? জি ভাইয়া, নেক্সট। তারপরে সবচেয়ে বেশি বিখ্যাত যে প্লেটা, সেটার নাম জানো তোমরা? জন রাইডেনের সবচেয়ে বেশি বিখ্যাত প্লে। মনে নাই এটা। অল অল ফর ফর লাভ। লাভ। অল ফর হ্যাঁ, লাভ। অল ফর লাভ হচ্ছে একটা ট্র্যাজেডি। তো এই Tragedy. প্লেটার কারণে জন রাইডেন হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত প্লেয়ের ক্ষেত্রে, পোয়েমের ক্ষেত্রে না, প্লেয়ের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত, অল ফর লাভ। তো এইটার কাহিনীটা যদি আমি বলি, মানে কাহিনী না, আসলে আমরা ওইদিকে যাব না আজকে, সময় কম। এটা হচ্ছে মূলত আমাদের ছিল না, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা কে লিখছে? ক্রিস্টোফার অ্যান্টনি, মার্লো, সরি শেক্সপিয়ার, শেক্সপিয়ার। সিজার এন্ড ক্লিওপেট্রা কে লিখছে? সিজার এন্ড ক্লিওপেট্রা, শেক্সপিয়ার। সিজার এন্ড ক্লিওপেট্রা শেক্সপিয়ার লিখছে? না ভাইয়া, অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা হচ্ছে শেক্সপিয়ার লিখছে। হ্যাঁ, আর ওইটা কে লিখছে? সিজার এন্ড ক্লিওপেট্রা। আমি বলছিলাম অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা টা বলছিলাম শেক্সপিয়ার, আর সিজার এন্ড ক্লিওপেট্রা দুইটাই যেহেতু কাছাকাছি, সাথে সাথে লিখে দিছিলাম ভাইয়া, আমি। অপশনটা বললে মনে পড়বে, এখন জর্জ মনে বার্নার্ড শ। ও, আমি তো সিজার এন্ড ওইটা ক্লিওপেট্রা লিখছে হচ্ছে জর্জ বার্নার্ড শ। তো এই অল ফর লাভটা জি। হচ্ছে জন রাইডেন লিখছে হচ্ছে শেক্সপিয়ারের এই অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রার উপর ভিত্তি করে। অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা কিন্তু একটা ট্র্যাজেডি ছিল। তো এই অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রার উপর ভিত্তি করে হচ্ছে এই অল ফর লাভ যে ট্র্যাজেডিটা আছে, সেটা জন রাইডেন লিখছে, ঠিক আছে? অল ফর লাভ বেসড অন অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটা সাথে লিখে নাও। All for Love is a famous tragedy by John Dryden based on Antony and Cleopatra written by William Shakespeare. লিখে নাও সাথে। জি ভাইয়া, হয়ে গেছে লেখা। লিখছো? জি। ইডিপাস রেক্স কে লিখছে জানো? ইডিপাস রেক্স তোমরা জানো না, সেকেন্ড ইয়ারে না। হয়তো সবাই জানে। ইডিপাস ভাইয়া রেক্স হচ্ছে সফোক্রিস। সোফোকলস। হ্যাঁ, সোফোক্লিস। হ্যাঁ, যারা সেকেন্ড ইয়ারে আছে তারা জানে। তো এই ইডিপাস রেক্স এর উপর ভিত্তি করে, বেসড করে হচ্ছে এই জন রাইডেন একটা লিখছে শুধু ইডিপাস। ইডিপাস হচ্ছে একটা ট্র্যাজেডি, শুধু ইডিপাস হচ্ছে, ইডিপাস রেক্স অথবা কিং ইডিপাস হচ্ছে তোমার রিটেন বাই সোফোক্লিস, ঠিক আছে? শুধু ইডিপাস যদি আসে, ইডিপাস ট্র্যাজেডি বাই জন রাইডেন কোলাবোরেটেড উইথ নাথানিয়েল লি। এটা হচ্ছে তার মানে কোলাবোরেশন, মানে দুইজনে মিলে লিখছে। হ্যাঁ, দুইজনে মিলে লিখছে। তো কার সাথে লিখছে? নাথানিয়েল লি। নাথানিয়েল লি বানানটা হচ্ছে, নাথানিয়েল লি হচ্ছে একজন এই রেস্টোরেশন পিরিয়ডের একজন ড্রামাটিস্ট। নাথানিয়েল লি বানানটা হচ্ছে NATHANIEL, নাথানিয়েল লি। লি বানানটা হচ্ছে LEE লি। তো এই নাথানিয়েল লি এর সাথে মিলে হচ্ছে এই ট্র্যাজেডিটা লিখছে ইডিপাস, ঠিক আছে? Oedipus tragedy by John Dryden collaborated with Nathaniel Lee. ভাইয়া, ইডিপাস ক্রুসেডে এটা কার জানো? Oedipus Rex হচ্ছে সোফোক্লিস। তোমরা সেকেন্ড ইয়ারে ও যখন হ্যাঁ। ড্রামা পড়বা, ড্রামাতে হচ্ছে Oedipus Rex আছে। জি ভাইয়া, ঠিক আছে। লিখছো? জি তারপর ভাইয়া। হচ্ছে জন রাইডেনের যে বিখ্যাত একটা ট্রাজিকমেডি, ট্রাজিকমেডির মধ্যে বিখ্যাত হচ্ছে মেরিজ এ লা মোড। মেরিজ মানে বিবাহ, তারপরে এ দিয়ে হাইফেন দিয়ে LA, তারপর হচ্ছে মোড, মোড বান্ড হচ্ছে MOD। এটা হচ্ছে একটা ট্রাজিকমেডি। ট্রাজিকমেডির মধ্যে এটা একটু বিখ্যাত। A Marriage a La
Mode. Tragicomedy by John Dryden. জি ভাইয়া তারপর হচ্ছে দ্য ইন্ডিয়ান কুইন। ইন্ডিয়ান কুইন লিখছো? জি ভাইয়া তারপর হচ্ছে ডন সেবাস্টিয়ান। এই ডন সেবাস্টিয়ানটা হচ্ছে তোমার ফেইলার প্লে, মানে এটা হচ্ছে তোমার সফল হয় নাই। ডন সেবাস্টিয়ান প্লেটা সে লিখছিল, কিন্তু এটা তেমন সাকসিড হয় নাই, সফল হয় নাই, এটা সাকসেসফুল হয় নাই। এটা একটা ফেইলার প্লে দ্বারা হয়, ডন সেবাস্টিয়ান। তারপরে হচ্ছে মানে প্রথম যেগুলো বললাম এগুলো হচ্ছে সে তার সাকসেসফুল প্লে, কিন্তু পরবর্তীতে যে প্লে গুলো আসতেছে এগুলা তেমন একটা জনপ্রিয় না, আর তেমন একটা না। তো তবুও মোটামুটি হচ্ছে আমাদের জানার মতোই, জানা দরকার। ডন সেবাস্টিয়ান হচ্ছে ফেইলার প্লে। তারপরে হচ্ছে আরেকটা প্লে তিনি লিখেন, ওটা হচ্ছে এম্পিট্রায়ন। এম্পিট্রায়ন বানানটা কি? AMPSYPSITI, মানে এম্পিট্রায়ন, AMPSITRYON, এম্পিট্রায়ন। এম্পিট্রায়নটা হচ্ছে মানে ফেইলারের দিকে যাচ্ছিল, কিন্তু তখন হচ্ছে হেনরি পার্সেল নামে আরেকজন হচ্ছে ড্রামাটিস্ট আছে। তো এই এম্পিট্রায়ন কমেডিটাতে সে হচ্ছে মিউজিক দিছে, হচ্ছে মিউজিক বা আরো তাল, সুর এগুলা দিয়েছে হচ্ছে হেনরি পার্সেল, যার কারণে এই প্লেটা হচ্ছে তোমার সাকসেস হয়। ঠিক আছে, এম্পিট্রায়ন লিখছো? জি ভাইয়া তারপর হচ্ছে কিং আর্থার। অপেরা কি বুঝো? অপেরা, অপেরা মানে কি? ভাইয়া কি বলছেন? অপেরা, what does opera mean? OPERA, অপেরা। অপেরা মিনি চালাও না তোমরা? অপেরার মিনির অপেরা, অপেরা মানে হ্যাঁ কি? হ্যাঁ তোমরা হ্যাঁ যাত্রা ছিল না, যাত্রা, গীতিনাট্য, জি গ্রাম অঞ্চলে যাত্রা হয় না? জি জি ভাই, থিয়েটার। এই অপেরা হচ্ছে যাত্রা। তো এই কিং আর্থার হচ্ছে একটা ড্রামাটিক অপেরা। কিং আর্থার হচ্ছে একটা ড্রামাটিক অপেরা। এটা হচ্ছে এই যে একটু আগে বললাম আমি, এই এম্পিট্রায়নের সময়, এম্পিট্রায়নে হচ্ছে কে মিউজিক দিছিল? কে? হেনরি পার্সেল। এই হেনরি পার্সেল হচ্ছে এম্পিট্রায়নে মিউজিক দিছিল। তো এই যে ড্রামাটিক অপারেটার কথা বললাম এখন, কিং আর্থার, তো এই কিং আর্থার হচ্ছে ড্রামাটিক অপেরা বাই জন রাইডেন, কোলাবোরেটেড উইথ হেনরি পার্সেল। হেনরি পার্সেলের সাথে মিলে তিনি হচ্ছে এই যাত্রাটা, মানে এই ড্রামাটিক অপেরাটা লিখছেন। ঠিক আছে, কিং আর্থার জি ভাইয়া নেক্সট dramatic opera by John Dryden, collaborated with Henry Purcell. Purcell বানানটা কি? PURCEL, Purcell। লিখছো? হয়েছে সবার? জি ভাইয়া জি ভাই। তারপরে হচ্ছে লাভ ট্রিয়াম্পেন্ট। লাভ ট্রিয়াম্পেন্ট, লাভ ট্রিয়াম্পেন্ট, ট্রিয়াম্পেন্ট বানানটা হচ্ছে TRIUMPANT, লাভ ট্রিয়াম্পেন্ট। এই লাভ ট্রিয়াম্পেন্ট লেখার পরে হচ্ছে তিনি হচ্ছে এই যে প্লে লেখা হচ্ছে স্থগিত করে দেন, স্টপ করে দেন। প্লে লেখা হচ্ছে তিনি স্থগিত করে দেন, মানে স্টপ করে দেন। এরপরে তিনি হচ্ছে তেমন আর কোনো প্লে লিখে নাই। ঠিক আছে, আমি যদি আবার বলি তার প্লে গুলা, তার ফার্স্ট প্লে ছিল হচ্ছে দ্য ওয়াইল্ড গ্যালেন্ট। তো স্টপ কেন করে? স্টপ না করলে তো তোর জন রাইডিং নিয়ে আজীবন পড়তে হতো আমাদের, এই জন্য তো আমাদের কথা চিন্তা করি আর বেশি লেখা নাই। পাইছিস আনসার?
জি আচ্ছা আমি যে আবার বলি দ্য ওয়াইল্ড ভালো। গ্যালেন্ড, এটা হচ্ছে ছিল তার ফার্স্ট প্লে। তারপরে হচ্ছে দ্য ইন্ডিয়ান এম্পায়ার প্লে, তারপরে হচ্ছে সেক্রেট লাভ ট্র্যাজিক কমেডি, তারপরে হচ্ছে তারপরে কি বলছি সিরিয়ালি বলতে গেলে হচ্ছে একটু লাগে। হ্যাঁ টিরানি ক্লাব, Tyranny Club, The Conquest of Tyranny Club. Granada, হ্যাঁ টিরানি ক্লাব, দ্য কনকোয়েস্ট অফ গ্রানাডা, তারপর Aurangzeb, All for Love. It's a tragedy, in fact, most famous play based on হ্যাঁ বেসড Antony অন অ্যান্টনি Cleopatra এন্ড ক্লিওপেট্রা। by William Shakespeare. Oedipus, হুম। tragedy, collaborated with Nathaniel Lee. Oedipus Rex by Sophocles. Marriage a la mode, এটা হচ্ছে famous tragic comedy. শুধু ম্যারিজ না, India, এ ম্যারিজ এলামুড, এ ম্যারিজ A এলামুড, Marriage, আচ্ছা। হ্যাঁ এ The ম্যারিজ India এলামুড। and The India and Queen, Don Sebastian, এটা অতটা সাকসেস হয় নাই, ইটস আ ফেইলিয়ার প্লে। ডন সেবাস্টিয়ানটা আগে লিখছে, ডন সেবাস্টিয়ানটা আগে, তারপর হচ্ছে এম্পিট্রা। জি ভাইয়া। কারণ আমি সিরিয়ালি বলছি কেন, কারণ হচ্ছে আমরা যে পরবর্তীতে যে নোটটা জন রাইডেনের যে নোটটা লিখবো সেটা আমি বলবো, সেজন্য আমি সিরিয়ালি বলছি। ডন হুম। সেবাস্টিয়ান কিন্তু একটা ফেইলিয়ার প্লে। তারপর হচ্ছে এম্পিট্রান, এম্পিট্রান হচ্ছে মিউজিক দিয়েছে হচ্ছে হেনরি পার্সেল। তারপর হচ্ছে কিং আর্থার, ড্রামাটিক অপেরা বাই জন রাইডেন, কোলাবোরেটেড উইথ হেনরি পার্সেল। তারপরে তারপর হচ্ছে লাভ ট্রাম্পেট, এটা এখানে স্টপ করে দিতে রাখি। হ্যাঁ লাভ ট্রাম্পেন্ট হচ্ছে এরপরে হচ্ছে তিনি এই প্লে লেখাটা হচ্ছে শেষ করে দেয়। তো এইগুলো হচ্ছে আমাদের প্লে। তো জন রাইডেন সবচেয়ে বেশি বিখ্যাত, আমরা যদি সব লিটারালি যদি চিন্তা করি, তো জন রাইডেনের সবচেয়ে জনপ্রিয় কি আছে, ওটার নাম কি? ওটা হচ্ছে একটা কবিতা, ওটার নাম কি? তোমাদের শুধু তাজুল ভাই পড়াইছে, কিন্তু তোমরা পড়ো নাই, এটা হচ্ছে আসল কথা। পড়ছিলাম ভাই, ভুলে আমিও গেছি, যদি রিভাইজ কুইজের দিতে কথা হবে না আবার। বলতাম, আমি কুইজের কথা যদি না বলতাম, তোমরা আমার গুলা পড়তা না। তোমরা পড়তেছো খালি এই কুইজের জন্য, সেই জন্যই হচ্ছে আমি কুইজের কথা বলছি, না হলে আমি কুইজ বলতাম না। আমার কথা হচ্ছে আমি কষ্ট করে পড়াবো, যেগুলো পড়াবো সেগুলো যাতে 10 জনের মধ্যে 2 জন হলেও পারে, এটা হচ্ছে আসল কথা। তো তাজুল ভাই হচ্ছে শুধু ক্লাস নিয়ে গেছে, তোমরা পড়ো নাই। আচ্ছা যাই হোক, তাজুল ভাই হচ্ছে নিশ্চয়ই হচ্ছে ওটার নাম বলছিল হয়তো, কারণ এটা সবার আগে আসে জন রাইডেনের ক্ষেত্রে, অ্যাবসালম এন্ড আচিতপল, বলে নাই? ভাই আমি তাজুল ভাইয়ের ক্লাস তেমন করি নাই এটা তখন। বলেছে অ্যাবসালম না নিকিটোফেলের কথা। কি বললা, কি বুঝি নাই? হ্যাঁ ভাই, এটা বলছিল এই যে অ্যাবসালম এন্ড অ্যাকিটোফেল, আর হচ্ছে ম্যাক ফ্লেক ম্যাকপ্লাকনো। নয়, এগুলো বলছিল। হ্যাঁ বলছিল। হ্যাঁ আচ্ছা যাই হোক, আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে কেটে দিব, আবার লিংক দিব। জি ভাইয়া অবশ্যই। জি ভাইয়া অবশ্যই। আচ্ছা তো এখন আমরা হচ্ছে তার পোয়েম গুলো দেখবো। তার পোয়েম গুলোর মধ্যে অ্যাবসালম আচিতেপল, এটা হচ্ছে প্রথম, অ্যাবসালম এন্ড আচিতেপল। অ্যাবসালম হচ্ছে ABSA, অ্যাবসালম আচিতেপল এন্ড আচিতেপল। আচ্ছা অ্যাবসালম এন্ড আচিতেপল লিখছো? জি ভাইয়া। আচ্ছা তারপরে হচ্ছে ম্যাকপ্লাকনো। ম্যাকপ্লাকনো হচ্ছে মূলত একটা ল্যাম্পুন। ল্যাম্পুন মানে কি বুঝো? ল্যাম্পুন, LAMPWN, ল্যাম্পুন। What does ল্যাম্পুন mean? ল্যাম্পুন মানে হচ্ছে ব্যঙ্গ কবিতা। হ্যাঁ, তুমি যদি কাউকে ব্যঙ্গ করে কোনো কিছু লিখো,
সেই কবিতাটা হবে ল্যাম্পন। মানে তুমি স্যাটিরিক্যাল পোয়েমটা এতটা আক্রমণাত্মক হয় না, আমরা স্যাটিরিক্যাল গুলো সেগুলো এতটা আক্রমণাত্মক হয় না, কিন্তু এটা হচ্ছে একটা ল্যাম্পন, মূলত স্যাটিরিক্যাল পোয়েমও বলা যায়। তো এই ম্যাক প্লাকনোটা হচ্ছে একটা ল্যাম্পন। ল্যাম্পন হচ্ছে এই কবিতাটাতে তিনি হচ্ছে যে উইক প্লেরাইট যে ছিল, উইক প্লেরাইট থমাস স্যাডওয়েলকে হচ্ছে আক্রমণ করে হচ্ছে এখানে তিনি হচ্ছে এই কবিতাটা লিখছেন। মানে অনেক বাজেভাবে আক্রমণ করেছে থমাস স্যাডওয়েল হচ্ছে একজন উইক প্লেরাইট। তো যেহেতু এখানে উইকরা হচ্ছে সাধারণ জনমানুষের জন্য করতো, তারা রাজাদের বিরুদ্ধে ছিল, তো থমাস স্যাডওয়েলের হচ্ছে কোনো লেখা পাবলিশ বা ওইরকম কোনো কিছু পাওয়া যায় নাই। তো তিনি লিখছে হয়তো, কিন্তু আমরা পাই নাই, কারণ তো তিনি হচ্ছে উইক পার্টি ছিলেন। তো এই থমাস স্যাডওয়েলকে আক্রমণ করে হচ্ছে অ্যাটাক করে, মানে খুব বাজেভাবে আক্রমণ করে হচ্ছে তিনি এই কবিতাটা লিখছেন। ঠিক আছে, এই আরেকটা কথা হচ্ছে এই ম্যাক প্লাকনোটাই হচ্ছে ফার্স্ট ইংলিশ মক হিরোইক পোয়েম ইন ইংলিশ লিটারেচার। আর ভাই এই ম্যাক স্পেলিংটা একটু প্লাকনোকে বলেন। ডান্সিয়াট কার লেখা? ডান্সিয়াট রোহান কিছু বলছো, আমি বুঝতে পারিনি। ভাই স্পেলিংটা। ম্যাক প্লাকনোট জি জি MAC ম্যাক ভাইয়া এফ, তারপর ম্যাক ডান্সিয়েট প্লাকনো হচ্ছে মানে হচ্ছে আলেকজান্ডার পোপের। FLSCK। ডান্সিয়েট হচ্ছে আলেকজান্ডার পোপের ভাইয়া। হ্যাঁ, ডান্সিয়াট হচ্ছে আলেকজান্ডার পোপের। তো এই ম্যাক প্লাকনোকে অনুসরণ করেই হচ্ছে এই আলেকজান্ডার পোপ তার ডান্সিয়াট কবিতাটা লিখছেন। ঠিক আছে, তো তাকে হচ্ছে অ্যানচেস্টার বলা যায় জন ড্রাইডেনের। ঠিক আছে, এই গেল আমাদের ম্যাক প্লাকনো। তারপরে হচ্ছে দ্য মেডাল বানান হচ্ছে MEDL। ও সরি, মেডাল বানানটা হচ্ছে ডাবল এল হবে, ডাবল এল, MADALL, দ্য মেডাল। ম্যাক প্লাকনোর পরে না হচ্ছে ভাই দ্য মেডাল। একটা এল হবে। শুধু এল? জি ভাইয়া একটা। না, মেডাল বানান তো এল দিয়ে হয়, কিন্তু কবিতাটার নাম মনে হচ্ছে মেডাল ডাবল এল নাকি? হ্যাঁ, এলই হবে সম্ভবত, আমি কনফিউজ হয়ে গেছি। ভাই আচ্ছা, বানানটা শুধু এল হবে। হ্যাঁ শুধু এলই হয়তো তাইলে। আচ্ছা, তারপরে হচ্ছে রিলিজিও মেডিসি কে লিখছে? রিলিজিও মেডিসি আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে সেটা পড়ছিলাম। হু রোট দ্য পোয়েম রিলিজিও মেডিসি? টমাস ব্রাউনে। হ্যাঁ, থমাস ব্রাউনে হচ্ছে রিলিজিও মেডিসি লিখছে। তো রিলিজিও লাইসি লিখছে হচ্ছে জন রাইডেন। রিলিজিও লাইসি, তো দুইটা যেহেতু একই আমি সেই জন্য আমি ওটার কথা বললাম। ওটা ছিল রিলিজিও মেডিসি পোয়েম বাই থমাস ব্রাউনি, আর রিলিজিও লাইসি পোয়েম বাই জন রাইডেন। লাইসি বানানটা হচ্ছে LAICI, লাইসি, রিলিজিও লাইসি। লিখছো? জি ভাইয়া। রিলিজিও লাইসি। তারপর হচ্ছে দ্য হিন্দ অ্যান্ড দ্য প্যান্থার। হিন্দ মানে হচ্ছে হিন্দুর হিন্দ, ইউটা হবে না শুধু। দ্য হিন্দ অ্যান্ড দ্য প্যান্থার। প্যান্থার একটা মুভি আছে না কলকাতার, ওই প্যান্থার বানানটা হচ্ছে PANTHER, প্যান্থার। দ্য হিন্দ অ্যান্ড দ্য প্যান্থার, এটা হচ্ছে সবচেয়ে লম্বা কবিতা, লং নেগেটিভ পোয়েম। দ্য হিন্দ অ্যান্ড দ্য প্যান্থার, দ্য হিন্দ অ্যান্ড দ্য প্যান্থার। আমি লিংক দিয়ে দেবো, আবার সাথে সাথে সবাই জয়েন করবা যাতে শেষ করে দেওয়া যায় আজকে। জি ভাইয়া। দ্য এরপর? হিন্দ এন্ড দ্য প্যান্থার লিখছো? এটা জি। মূলত হচ্ছে একটা বিস্ট ফেবল। ফেবল মানে কি? ফেবল মানে হচ্ছে তোমার উপকথা। উপকথা, হ্যাঁ। হ্যাঁ, ইট ইজ এ বিস্ট ফেবল, মানে বন্য প্রাণীদের উপকথা। বিস্ট মানে হচ্ছে বন্য প্রাণী বা জন্তু। দ্য হিন্দ এন্ড প্যান্থার, ইট ইজ এ বিস্ট ফেবল। বিস্ট ফেবল। ঠিক আছে,
তারপর হচ্ছে অ্যানাস মিরাবিলিস। অ্যানাস বানানটা হচ্ছে ANNUS, অ্যানাস। অ্যানাস অ্যানাস মিরাবিলিস। মিরাবিলিস বানানটা হচ্ছে MIRIBILIS, মিরাবিলিস। লিখছো? অ্যানাস বানানটা কিন্তু ANNUS, অ্যানাস। জি ভাইয়া লিখছি। তারপর হচ্ছে এননিকিলিগিও, এইগুলো তেমন হচ্ছে গুরুত্বপূর্ণ না, যেগুলো মনে রাখতে হবে প্রথম যেগুলো বললাম তোমার দা হিন্ড এন্ড প্যান্থার পর্যন্ত, এগুলো হচ্ছে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর এখন যেগুলো এগুলো হচ্ছে তোমার লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে? এননিকিলিগিও লিখছো? জি